এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। না। ডাক্তার এবার শ্রেয়াসকে উদ্দেশ্য করে বলল, ওনারা খেয়াল রাখবেন মিস্টার শ্রেয়াস, এমন কোনো ঘটনা ঘটতে দিবেন না যেন উনি প্যানিক হয়ে যায়। এটা সাময়িকভাবে হলেও মস্তিষ্কের উপর প্রচুর চাপ পড়ে, এতে শারীরিক অবস্থা অনেক অবনতি ঘটে। আমি কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি, ওনাকে খাওয়াবেন। আর ওনার খাওয়া দাওয়া প্রবলেম আছে, নিশ্চয়ই টাইম মেনটেন করেন না। এরকম করলে কিন্তু চলবে না, সব টাইমলি করতে হবে। ডাক্তার এরপর শ্রেয়ার হাতের ক্যানুলাটা খুলে দিল, শ্রেয়াসকে সবকিছু বুঝিয়ে দিল। বোনকে নিয়ে হসপিটাল থেকে বের হলো শ্রেয়াস। গাড়িতে উঠতে যেতেই ওদের সামনে এসে দাঁড়ালো সৃজা সাদিক আর আরহাম সাদিক। সৃজা সাদিককে দেখেই বোঝা যাচ্ছে মেয়ের চিন্তায় রাতে ঘুমাননি তিনি, কান্নাকাটিও করেছেন। গোছালো পরিপাটি মানুষটা কেমন একদিনই অগোছালো হয়ে গেছে। এভাবে এসে দাঁড়াতে দেখে শ্রেয়াস ভ্রু কুচকে তাকালো। বোনকে ধরে আছে সে, তবে শ্রেয়ার কোনো রিয়াকশন নেই, মুখে না আছে হাসি আর না আছে বেদনার ছাপ। আপাতত যেন তার কোনো অনুভূতিই নেই। কেন এমন হয় তার সাথে? পরিচিত মানুষগুলোর সাথে দেখা হলেই এমন হয় তার, অনুভূতি প্রকাশে ব্যর্থ হয় সে। শ্রেয়াস নিজের ভ্রুটা খানিকটা শীতল করে জিজ্ঞেস করলো, কি চাই? এভাবে পথ আটকিয়ে কেন দাঁড়ালেন? গাড়িতে উঠতে দিন, আমার বোন এমনিতে অসুস্থ, ওকে নিয়ে বাসে যেতে হবে। সৃজা সাদিক কিছুটা নরম কোমল কণ্ঠে বলল, শ্রেয়া তো অসুস্থ তাই না? ওকে কয়েকটা দিন না হয় আমার কাছে নিয়ে রাখি। ও তো আমার মেয়ে, ওর ভালো মন্দ দেখার তো আমারও অধিকার আছে। শ্রেয়াস রেগে গেল। এতদিন কোথায় ছিল এত অধিকার বোধ? কোথায় ছিল মাতৃ স্নেহ? সারা জীবন টাকা টাকা করেই না কাটালো। রাগে গজগজ করতে করতে শ্রেয়াস বলল, অধিকার মাই ফুট। যেদিন বের হয়ে আসছিলাম সেদিন কেন আটকে রাখতে পারেন নাই? সেদিন কোথায় ছিল আপনার মাতৃত্ব? যেদিন আমার বোনকে স্কুলে হ্যারাস হতে হয়েছিল, সারা রাত মেয়েটা জ্বরে কাতরাচ্ছিল, সেদিন আপনি কোথায় ছিলেন? কাজের সূত্রে বাইরে। সেদিন বুঝি শ্রেয়া আপনার কেউ ছিল না? আজকে মেয়ের প্রতি দরদ এত উঠলে পড়ছে। আরহাম সাদিক সৃজা সাদিকের পাশে দাঁড়িয়েছিলেন। তারা অন্যায় করেছে, এতটা অভিমান যে ছেলে মেয়ের মনে জমে আছে তিনি কল্পনাও করেননি। তিনি বললেন, শ্রেয়াস, ভদ্রভাবে কথা বলো, উনি তোমার মা হন। সৃজা সাদিকের অজান্তেই চোখ থেকে জল পড়ল। কান্না ভেজা কণ্ঠ জড়িয়ে তিনি বললেন, বলতে দাও তুমি ওকে আরহাম, সত্যি আমরা অন্যায় করেছি, ছেলে মেয়ের কথা ভাবিনি তখন, কিন্তু এখন ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও শ্রেয়াস। কথা দিচ্ছি ভালো মা হয়ে দেখাবো, তোমাদের কোনো অভিযোগ করার সুযোগ দিব না। শ্রেয়াস তার ছিল হাসলো। এতটা বদল, এর পেছনে কোনো কারণ থাকতেও পারে। এমনি এমনি বদলে যাওয়ার মানুষ কি আদেও এরা? শ্রেয়াস বলল, ক্ষমা মনে হয় হাতের মোহা, এটা তো বাজারে কিনতে পাওয়া যায় তাই না? আপনাদের ধারণা মতে টাকা দিয়ে সব হয়, তো এখন কেন ক্ষমা চাইছেন আমাদের কাছে? টাকা কি কম পড়ে গেছে যে ক্ষমা জিনিসটা কিনতেই পারছেন না? ভালো ভালো সামনে থেকে সরুন, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে আমাকে। আরহাম সাদিক নিজে টেনে সরালেন স্ত্রীকে। এত সহজে ছেলে মেয়ের অভিমান ভাঙবে না তা তিনি জানেন। তারই তো ছেলে মেয়ে, নিজের আত্মসম্মান, নিজের কথার গুরুত্ব সবার আগে, তারপর বাকি সবকিছু। শ্রেয়াকে গাড়িতে নিয়ে বসালো, তারপর সেই স্থান প্রস্থান করলো। সৃজা সাদিক অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন। মডেল আর ফ্যাশন ডিজাইনার হিসেবে সে পারফেক্ট। তার চাল চলন আচার ভঙ্গি সবাই পছন্দ করে, তার মতো সবাই হতে চায়। আইডল মেয়ে নিজেকে ওনার মতো গড়তে চান, কিন্তু তারা কি জানে মা হিসেবে সে একেবারেই ব্যর্থ। ভালো মা সে কোনোদিন হতে পারেনি। জীবনের ছেলে মেয়ের মুখে মা ডাক শুনতে পারবে কিনা তাও সন্দেহ। বেশ কয়েকটা দিন কেটে গেছে। শ্রেয়া এখন সম্পূর্ণ সুস্থ। কালকে থেকে ভার্সিটি অফিস সব কন্টিনিউ করবে। এখন যেহেতু সকলেই ওর পরিচয় জেনে গেছে, তাই লুকোচুরি করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অফিসের জবটাও ছেড়ে দিবে ভেবেছে। ভাইয়ার অফিসে না হয় এখন থেকে কাজ করবে, যার জন্য এতদিন সবকিছু থেকে দূরে দূরে ছিল। সেই পরিচয়টাই বর্তমানে কারোর অজানা নয়। সৃজা সাদিক বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন ছেলে মেয়ের সাথে। ছেলেকে বারবার ফোনও দিয়েছেন, কিন্তু ছেলের কাছ থেকে ভালো কোনো রেসপন্স তিনি পাননি। শেষমেশ বাসায় এসেছিলেন। এখন কেউ যদি বাসায় আসে তাকে তো আর বের করে দেওয়া যায় না।
শ্রেয়াস তখন বাসায় ছিল না, না হলে কুরুক্ষেত্রও বাঁধিয়ে দিত। শ্রেয়া আর মমতা বাসায় ছিল তখন। তবে মমতা তাকে আপ্যায়ন করেছে ঠিকই, বেশ কয়েক বছর তাদের বাসায় কাজ করেছে, কিন্তু তারা কেমন মানুষ, ছেলে মেয়ে দুটোর দিকে ফিরেও তাকাতো না। এসব কথা চিন্তা করলে সম্মানটা ঠিক আসে না মমতার। কিন্তু বাড়ি বয়ে এসেছে, তাকে তো আর তাড়িয়েও দেওয়া যায় না। তবে শ্রেয়া কোনো কিছু বলেনি। শ্রীজা সাদিক যে তাকে এত কথা বললো, এত ভাবে কনভিন্স করার চেষ্টা করলো, শ্রেয়া মুখটাই খুললো না, শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন সে কোনো জড় পদার্থ বা তাকে কেউ নিয়ন্ত্রণ করছে এমন, যেন কেউ সুইচ চাপলে তবে সে কথা বলবে। শ্রীজা সাদিক শেষ পর্যায়ে মেয়ের হাত ধরে কেঁদে দিলেন, তবু মন গলল না শ্রেয়ার। অভিমানের পাল্লাটা নিতান্তই ভারী কিনা। শেষে শ্রীজা সাদিক চলে গেলেন। শ্রীজা সাদিক চলে যাওয়ার পরেই শ্রেয়ার সে কি কান্না, কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেললো। কিন্তু শ্রীজা সাদিক থাকাকালীন সে ছিল নির্বিকার। মমতা কত কষ্ট করে মেয়েকে সামলালেন তখন। তিনি তখনই বুঝতে পেরেছিলেন মেয়ে এখনো তার মাকে কতটা ভালোবাসে। মা যতই অবহেলা করুক, সে তো মাই। ক্ষণিকের জন্য অভিমান জমে আছে, তবে আস্তে আস্তে তা কেটে যাবে। শ্রেয়াস বাসায় আসার পর শ্রীজা সাদিকের আসার কথা জানতে পেরে বেশ রাগারাগি করেছিল। ভাগ্যিস মমতা বলেনি শ্রেয়ার কান্নার কথা, নইলে কি যে হতো কে জানে। মমতার আরুকে খুব ভালো লেগেছে। এই কয়েকদিন আরু বেশ কয়েকবার এসেছে শ্রেয়ার সাথে দেখা করতে। আরুর সাথে শ্রেয়া যে কতটা খুশি থাকে তিনি এই কয়েকদিন খুব ভালোভাবেই লক্ষ্য করেছেন। সত্যি আরু মেয়েটা এমনই, যার সাথে থাকে তাকে না হাসি ছাড়েই না। সেদিন তো প্রথম দেখা হলো মমতার সাথে, এর মধ্যেই তার সাথে ভাব জমিয়ে ফেলেছে। হেসে হেসে কত সুন্দর করে কথা বলে। রাতে খেতে বসেছে একসাথে। বাড়িতে মানুষই 4 জন, শ্রেয়াস, শ্রেয়া, মমতা আর ওদের হেল্পিং হ্যান্ড মিনু। তবে মিনুকে ওরা অন্য চোখে দেখে না, ওদের পরিবারের একজন সদস্য মনে করে। এই তো ওরা খেতে বসেছে, ওদের সার্ভ করে দিয়ে মিনু ওদের সাথে টেবিলে খেতে বসেছে। মিনু প্রথমে ওদের সাথে বসে খেতে না চাইলে শ্রেয়াস আর শ্রেয়া জোর করে বসিয়েছে। মিনুর প্রথমে ইতস্তত বোধ হলেও এখন অভ্যাস হয়ে গেছে। মানুষ তো অভ্যাসের দাস। খাবার মুখে তুলতে তুলতে শ্রেয়া বলল, ভাইয়া ভাবছি জবটা ছেড়ে দিব, তুমি কি বলো? শ্রেয়াস ভাবলে হীন ভাবে জবাব দিল, ছেড়ে দে, তোর ভাই আর তোর বোনকে পালার অ্যাবিলিটি আছে। যা মনে চায় এখন তাই কর, ভার্সিটি লাইফ এনজয় কর। তোর ক্যারিয়ার এখন যথেষ্ট স্টেবল আছে, কোনো কিছুর টেনশন নেই। এতদিন যার জন্য এত পরিশ্রম করতে, সবার সামনে নিজেকে সাধারণভাবে উপস্থাপন করতে, সেই সবাই এখন জেনে গেছে তুই সাধারণ কেউ না। তাই যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা কর। শ্রেয়াসের কথায় শ্রেয়ার একটু রাগ হলো। সে মোটেও ওরকম মেয়েদের মতো না যে যা ইচ্ছা তাই করবে, সারাদিন আনন্দ ফুর্তি করে দিন কাটাবে। সে একজন অ্যাডাল্ট, স্বাধীন চেতা মানুষ। নিজের উপার্জন করার বয়স হয়েছে এখন, তাই অন্য খাতে সময় নষ্ট না করে ভালো কোনো কাজে সময় লাগাবে। শ্রেয়া বলল, ঘোরাফেরা করার জন্য অফিস ছাড়তেছি না, তোমার অফিস জয়েন করবো এখন থেকে। তবে হ্যাঁ, সপ্তাহে সব দিন যেতে পারবো না, আর ফুল টাইম করতে পারবো না। এই ভাইয়ার অফিস কি রে? ওটা তোরও অফিস, যখন যা মন চায় তাই করবি। আর ফুল টাইম না করলেও যেদিন ভার্সিটি থাকবে সেদিন আসার প্রয়োজন নেই। কবে থেকে জয়েন করছিস তাহলে? যেখানে আছি সেখান থেকে আগে রেজিগনেশন নিয়ে নিই, তারপর। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। শ্রেয়া বেডে শুয়ে আছে। মেসেজের টুং টাং শব্দ পেয়ে ফোনটা হাতে তুললো। মেসেজটা পড়ে দেখলো, হৃদয়ে আগুন জ্বালিয়ে দেওয়া অগ্নিকন্যাটি কি ভালো আছে? তার উত্তরের আশায় এক পথ হারা পথিক। জানি উত্তর চাওয়া আকাশের চাঁদ ছোঁয়ার সমান, তবুও বলবো যেদিন হবে দেখা সেদিন করুণা করে গ্রহণ করো আমাকে মেয়ে। সেই আননোন নাম্বার থেকে মেসেজ। হসপিটাল থেকে বাসায় আসার পর থেকে তার ফোনে প্রতিদিন নিয়ম করে রাতের বেলা এই নাম্বার থেকে অদ্ভুত মেসেজ আসে। শ্রেয়া অবুঝ নয়, সেসব মেসেজের অর্থ খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু কে দিচ্ছে সে জানে না। তবে সে মেসেজের রিপ্লাইও দেয় না। আজকেও তার ব্যতিক্রম ঘটল না, সিন করে রেখে দিল শুধু। তুলে গেল গভীর নিদ্রায়। ঘুমে এত শান্তি কেন? শ্রেয়া আর আরও এসেছে আজ ভার্সিটিতে। এই কয়েকদিন শ্রেয়া আসেনি বিধায় আরও আসেনি। সে একা এসে কি করবে? কার সাথে কথা বলবে শ্রেয়া না থাকলে? শ্রেয়াকে নিয়ে চাপা গুঞ্জন আগে শোনা যেত ভার্সিটিতে। সে মিডল ক্লাস খ্যাত মেয়ে, কিন্তু আজ তো আর সেই গুঞ্জন নেই। বিজনেস আইকন এস শ্রেয়াসের বোন সে, আরহাম সাদিক আর শ্রীজা সাদিকের মেয়ে সে। এরকম কত গুঞ্জন শোনা যাচ্ছে, শ্রেয়ার কানেও এসেছে 2-1টা। ভার্সিটির গেট পর্যন্ত আজ প্রথমবারের ন্যায় সে গাড়ি নিয়ে এসেছে।
আগে আসেনি তা ভিন্ন কথা, এখন থেকে রোজ নিয়ে আসবে। ক্লাস শেষে সেই ভার্সিটির পুকুর ঘাটটায় শ্রেয়া ও আরও বসে আছে। এমন সময় দেখা গেল জেসি আর তার বান্ধবীরা হাসতে হাসতে যাচ্ছে। এসব দেখে আরও মুখ পাকালো আর বলল, দেখ কেমন বান্ধবীদের সাথে তাকদিনাদিন করতে করতে যাচ্ছে, যেন কিছুই হয়নি। সেদিন যে এত বড় একটা কাণ্ড ঘটালো, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে সেদিন কিছুই ঘটেনি। আসলে কুত্তার লাজ কোনোদিন সোজা হয় না, ভালো করে চিনে রাখি সব কুত্তাদের, আবার যেন এদের ফাঁদে পা না দিস। শ্রেয়া একটু বিরক্ত হলো আরুর মুখের ভাষাতে। ও একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, কুত্তা? হ্যাঁ কুত্তা। কুত্তার কুকুরের মধ্যে পার্থক্য জানিস তুই? শ্রেয়া ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল, মানে সে জানে না। শ্রেয়ার উত্তর পেয়ে আরও এবার জ্ঞানী ব্যক্তির ন্যায় বলতে শুরু করলো, কুকুর হলো প্রাণী যেগুলো রাস্তাঘাটে দেখা যায় না। ওদের পুষে দেখবি ওরা মালিকের ভীষণ ভক্ত হয়, মালিকের সাথে বেমানি করার কথা তারা ভাবেও না। আর কুত্তা হলো মানুষরূপী স্বার্থপর কুকুর, যাদের মূল কাজই হলো নিজেদের স্বার্থ চরিতার্থ করা। এতে যা করার লাগে তা সে করবে। কি বুঝলি এবার? শ্রেয়ার উত্তর পেয়ে আরও এবার জ্ঞানী ব্যক্তির ন্যায় বলতে শুরু করলো, কি এর মধ্যে কি? পান্তা ভাতে ঘি? শ্রেয়ার কথা শুনে আরো ভ্রু কুচকালো। ও বুঝতে পারেনি শ্রেয়া ওকে ব্যঙ্গ করেছে। শ্রেয়া ভাবলো, কি বলে ফেললাম, এই মেয়ে বুঝতে পারলেই হলো, একেবারে কুকুরের তারা খাইয়ে ছাড়বে। শ্রেয়া হালকা হেসে হাতে তালি দিতে দিতে বলল, মাইন্ড ব্লোয়িং, এক্সেলেন্ট। আহ, কি যুক্তি! তোর তো উকিল হওয়া দরকার ছিল। আরও চোখ গরম করে তাকালো। ওর ভেবে তাকানো দেখে শ্রেয়া বলল, আরে এমন করে তাকাস কেন? ঠিকই তো বলেছি, তোর যুক্তি যথার্থ, একদম তোর কথা মতো। খাপে খাপ মজনুর বাপ। শ্রেয়ার কথা শুনে আরো এবার ফিক করে হেসে দিল আর বলল, ভালোই উন্নতি হয়েছে তোর, একেবারে আমার ডায়লগও দিচ্ছিস। গুড জব মেরি বেহেন, গুড জব। শ্রেয়া অফিসে এসেছে। আজকে রেজিগনেশন লেটার দিবে বলে ঠিক করেছে, কিন্তু এভাবে তো হুট করে চাকরি ছাড়া যায় না, তাও আবার বিয়ে পদে রয়েছে সে। তবু একবার লেটারটা দিয়ে দেখা যাক কি হয়। লেটারটা হাতে নিয়ে চলল অহর্নিশার নিকটে। তারা একই কেবিনে হলেও কেবিনটা বেশ বড়। সে এক প্রান্তের আর অহর্নিশ আরেক প্রান্তে। অহর্নিশের নিকটে গিয়ে কোমল কণ্ঠে ডাকলো, স্যার। অহর্নিশ তখন ল্যাপটপে কিছু একটা দেখছিল। শ্রেয়ার কণ্ঠস্বর শুনে উপরের দিকে তাকালো। ওর দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টি দিতেই শ্রেয়া লেটারটা অহর্নিশের দিকে বাড়িয়ে দিল। অহর্নিশ শ্রেয়ার হাত থেকে এই লেটারটা নিল। শ্রেয়াকে বসতে বলে লেটারটা খুলে উল্টে পাল্টে দেখতে শুরু করলো। শ্রেয়া নিজের উনার কোনটা ধরে মোচড়াচ্ছিল আর ভাবছিল ওর লেটার অ্যাপ্রুভ হবে কিনা। ওদিকে লেটার দেখে অহর্নিশের মাথাটা দাউ দাউ করে জ্বলছে। পাখি ধরার আগেই ছাড়া পেতে চাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। তবে কিছু একটা মনে করে আবার বাক্কা হাসলো অহর্নিশ। ও জানে ওকে দেখে এখনো শ্রেয়া কিছুটা ভয় পায়। ওর মুখের উপর দিয়ে তেমন কথা বলতে পারে না। নিজের পাখিকে খাঁচায় বন্দি করতে হলে তো এখন ডাবল ক্যারেক্টার প্লে করতে হবে। অহর্নিশ কিছুটা হাসি মুখে অথচ কণ্ঠে কিছুটা কাঠিন্যতা রেখে বলল, কি জানেন শ্রেয়া, ভাবছি বিয়েটা এবার করেই ফেলবো। ছোট্ট পাখির ডানাটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, খালি উড়াউড়ি করতে চাইছে। ডানাটা ছেটে একেবারে বাসায় বসিয়ে রাখবো, কি বলেন? ভালো হবে না? শ্রেয়া কি বলবে? ওর মাথাতেই তো কিছু ঢুকছে না। দিল রেজিগনেশন লেটার, আর এই লোক কিনা বিয়ে করবে সে কথা শোনাচ্ছে, আবার কি পাখির কাহিনী শোনাচ্ছে। অহর্নিশ চৌধুরী আবার বিয়ের কথা বলছে। এই লোক তো কোনোদিন কাজের কথা ছাড়া কিছুই বলেনি। তাহলে আজকে এমন কথা বলার মানেটা কি? শ্রেয়া অবাকের দৃষ্টিতে অহর্নিশের দিকে চাইল। ওইভাবে তাকানো দেখে অহর্নিশ বলল, আপনার ছোট্ট মাথা দিতে এখন চাপ দিতে হবে না, সময় আসলে সব বুঝবেন। শ্রেয়া এবার আমতা আমতা করে বলল, স্যার আমি তো রেজিগনেশন লেটার দিয়েছি, আপনি কি সব বলছেন? হ্যাঁ দিয়েছেন তো, কিন্তু এই লেটার যে অ্যাপ্রুভ করতে পারছি না। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি আমার পিএ। এত সহজেই যে আপনাকে ছাড়তে পারছি না। শ্রেয়ার একটু রাগ হলো। বিয়ে তো কি হয়েছে, ওর একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে না? তবে ওর তো কোনো সমস্যাও নেই। তাও সবাই যখন পরিচয় জেনেই গেছে তাহলে আর অন্যের অফিসে চাকরি করবে না, নিজের ভাইয়ের অফিসে করবে। শ্রেয়া এবার নিজের সম্পূর্ণ জড়তা ভেঙে কিছুটা রাগী কণ্ঠে অহর্নিশকে বলল, আপনার নিজের মর্জি নাকি? আমি আপনার চাকরি করব না, আপনি অ্যাপ্রুভ করলে করেন, না করলে নাই। শ্রেয়ার এমন তেজস্বী রূপ দেখে অহর্নিশ বিড়বিড় করে বলল,
বাহ, কি উন্নতি! বিড়াল থেকে সরাসরি সিংহিনী। অহর্নিশ এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, রিমোটটা চেপে কেবিনের সব পর্দা আটকে দিল, একটা সেলফের নিকট এগিয়ে গেল, তারপর সময় নিয়ে একটা ফাইল খুঁজে বের করলো। শ্রেয়া এতক্ষণ চেয়ারে বসে অহর্নিশের কাণ্ড কারখানা দেখছিল। অহর্নিশ ফাইলটা এনে শ্রেয়ার সামনে টেবিলটাতে ফেললো। এবার শ্রেয়ার পাশে দাঁড়িয়ে ফাইলটা খুলে শ্রেয়ার হাতে ধরিয়ে দিল এবং বলল, পড়ে দেখুন। শ্রেয়া ফাইলটা নিয়ে কিছুক্ষণ পরে দেখলো, কিসব লেখা এখানে। এই লোক এই কাজ করেছে তার সাথে। শ্রেয়া রেগে গিয়ে ফাইলটা রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অহর্নিশের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি ঠকিয়েছেন আমাকে। এই ফাইলে এসব লেখা কেন যে আমি 6 মাসের মধ্যে চাকরি ছাড়তে পারবো না, ছাড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে? এসব আমাকে আগে বলেননি কেন? বলার কি আছে? আপনি ফাইলটা না পড়ে সাইন করেছেন কেন? শ্রেয়ার এবার নিজের তর্জনীটা উঠছে বলল, ইউ, আপনাকে তো আমি দেখে নিব। অহর্নিশ এবার খানিকটা শ্রেয়ার দিকে ঝুঁকতে শুরু করলো। শ্রেয়া নিজেও বাঁকাতে বাঁকাতে আবার চেয়ারে বসে পড়লো। অহর্নিশ একেবারে শ্রেয়ার মুখের দিকে ঝুঁকে চেয়ারের হাতলে হাত দুটো রেখে বলল, দেখবে আমাকে? কিভাবে দেখবে? কতটা কাছ থেকে দেখতে চাও তুমি? সম্পূর্ণ দেখার ব্যবস্থা করব নাকি? শ্রেয়া এবার কিছুটা তুতলিয়ে জবাব দিল, মানে কি বলছেন আপনি? সরুন এখান থেকে। যদি না সরি? এত অস্থির কেন তুমি? আমাকে সহ্য করতে পারবে না? শ্রেয়ার মাথা হ্যাং হয়ে গেছে। এই লোকটা না তাকে আপনি আপনি করে বলে, এখন তুমি করে বলছে। তা না হয় মানলো, বয়সে ছোট, তুমি করে বলতেই পারে, কিন্তু এমন করে কথা বলছে কেন? তার এসব বলার অর্থ কি? শ্রেয়ার কথার মাঝে দরজায় ঢুকে পড়লো। শ্রেয়া হাঁক চকিয়ে অহর্নিশকে ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে নিজের ডেস্কে চলে গেল। অহর্নিশ নিজে অপ্রস্তুত হয়ে পড়েছে, আর একটুর জন্য পড়ে যায়নি। অহর্নিশ রাগে বিড়বিড় করতে করতে বলল, নক করার আর টাইম পেল না, আর একটু হলেই তো কনভিন্স করে নিচ্ছিলাম, এখনই আসতে হলো, যত সব। শত বিরক্তি নিয়ে অহর্নিশ বলল, কামিন। ওরে একজন অফিস ওয়ার্কার এসেছে একটা ফাইল দেখাতে। ফাইলটা অহর্নিশ দেখলো, কিছু ভুল দেখে ওর মাথা গরম হয়ে গেল। একেই তো ভুল টাইমে চলে এসেছে, আবার ফাইলেও ভুল। ও খানিকটা ধমকে স্বরে বলল, এত ভুল কেন ফাইলে? কাজের সময় মন কোথায় থাকে আপনার? এত ভুল কেন? ওয়াই? 1 ঘন্টা সময় দিলাম, সম্পূর্ণ ঠিকঠাক চাই। অহর্নিশের ধমকে লোকটা চুপচাপ ফাইলটা নিয়ে চলে গেল। শ্রেয়াও অবাক, আবার কি হলো এর? একটু আগেই তো ওর সাথে কেমন বিহেভ করলো, আর এখন রেগে গেল। লোকটার কি মাথার নাট বলতে অঞ্জিলা হয়ে গেছে নাকি? অফিস সেরে বাসায় গেছে শ্রেয়া, মাথা তার একটু গরম। লোকটা পেয়েছে কি ওকে? নিজের মর্জি মতো চালাবে নাকি? বিয়ে হওয়ার জন্য অফার নয়, বরং অর্ডার করলো। ও মেনে নিল। জব যেহেতু করছে, সে বিয়ে চাকরি হোক আর নর্মাল ওয়ার্কারই হোক, একই তো। জব তো জবই, কিন্তু এখনও চাকরিটা ছাড়তে চাইছে, সেখানেও প্রবলেম। 6 মাসের আগে ছাড়তে পারবে না, মগের মূলক পেয়ে বসেছে। রাগে দুঃখে নিজের হাতে থাকা মুঠো ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো শ্রেয়া। ফোনটা অবহেলায় গড়াগড়ি খেলো নরম তুলতুলে বিছানায়। রাগ শ্রেয়ার কমছে না, নিজেও বসে পড়লো খাটের মধ্যে। রাগে দুঃখে চুল ছিঁড়তে মন চাচ্ছে। কিছু একটা মনে পড়তে চট করে বিছানায় বুকে ভর করে শুয়ে পড়লো। পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিল, তারপরে আরও নাম্বারটাতে ডায়াল করলো। এখন ওকে 2-4টা কথা বলে যদি রাগটা একটু দমনে আসে। ফোন রিসিভ হতে এই উপাসের কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই বলা শুরু করলো, তোর মতো মেয়ের অমন একটা হিটলার ভাই হয় কিভাবে? তোরা একই মায়ের পেটের ভাই বোন তো? আমার তো এখন সন্দেহ হচ্ছে। আন্টি এত সুইট, কিন্তু তোর ভাই একটা ডেভিল। নিশ্চিত হসপিটালে বেবি চেঞ্জ হয়ে গেছিল। তোর হিটলার ভাইকে বলে দিস আমি তাকে ভয় পাই না। চাকরিটা তো আমি 6 মাস শেষ হওয়ার আগেই ছেড়ে ছাড়বো। টানা কথা বলে থামলো শ্রেয়া, কিন্তু এরপর যা শুনলো তার জন্য মোটে প্রস্তুত ছিল না। কি? আমি হিটলার? আমি ডেভিল? হাসপাতালে বেশি চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা ডেভিলের ডেভিলগিরির কি দেখছো? এখন থেকে প্রস্তুত হও দেখার। শ্রেয়া ভাবলো কে ফোন ধরেছে। শ্রেয়ার হিটলার ভাই নয় তো? শেষ শেষ, সব শেষ। অফিসে ভার্সিটিতে নিশ্চয় এখন লাইফও হ্যাল করে দিবে। তবু বলা তো যায় না, অন্য কেউ তো ফোনটা ধরতে পারে। ফোনের কণ্ঠস্বর তো অনেকেরই সেম হয়। কণ্ঠস্বর খানিকটা নিচু করে শ্রেয়া জিজ্ঞেস করলো, কে কে বলছেন আপনি? আরু কোথায়? আরুর কাছে ফোন দিন। অহর্নিশ দাঁতে দাঁত চেপে বলল, যার নামে এতক্ষণ গুণকীর্তন করছিলে, আমি সেই বলছি। শ্রেয়ার চক্ষু চরক গাছ, তবু কাপ্পা কাপ্পা কণ্ঠে বলল,
মানে? অহর্নিশ চৌধুরী আমি। এতক্ষণ যাকে ডেভিল হিটলার বলছিলে, সো মিস শ্রেয়া, ওয়েট ফর ডেভিলস টর্চার। শ্রেয়া শুকনো একটা ঢোক গেল। কি হয় ওর সাথে? আবার মনে মনে বলল, না, ভয় পেলে চলবে না, স্ট্রং হতে হবে, ওকে? শ্রেয়া অহর্নিশকে কঠোর বাক্য শোনাতেই যাবে, তখন ফোনের ওপাশ থেকে আরুর কণ্ঠ শুনল। আমার ফোনে কার সাথে কথা বলছিস ভাইয়া? কে ফোন দিয়েছে? তোর ম্যামাও করা থেকে বর্তমানে গর্জন করা বেস্টি ফোন দিয়েছে। নে কথা বল। হাতে ফোনটা ধরিয়ে দিয়েই অহর্নিশ চলে গেল। ওপাশ থেকে শ্রেয়া সব শুনেছে আর রাগে ফুঁসছে। ও ম্যাও করতো আগে। শ্রেয়াকে কিছু বলতে না দেখে আরো বলল, কি রে, কি বলবি? চুপ করে আছিস কেন? ভাইয়ার সাথে এতক্ষণ কি কথা বলছিলি? শ্রেয়া রাগে রাগে কণ্ঠে বলল, তোর এই হিটলার খারুস ভাইকে বলে দিস আমি তাকে ভয় পাই না। চাকরি তো আমি ছাড়বই। বলে খট করে ফোনটা কেটে দিল। আরও নিচে এসেছিল ফোন নেওয়ার জন্য। ফোনটা সোফার উপরে ফেলে রেখে চলে গেছিল সে, তাই সেটা নেওয়ার জন্যই এসেছিল। এসে দেখলো ভাইয়া ওর ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু আরও বেচারি বুঝলো না শ্রেয়ার আবার কি হলো। তবে এটা বুঝেছে যে ভাইয়ের সাথে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। ভাইয়াকে নিশ্চয়ই সামনাসামনি ঝাড়তে পারেনি, তাই ওকে ফোন করে ঝাড়তে চেয়েছিল। কিন্তু ঝামেলাটা হয়েছে কি নিয়ে? তপ্ত দুপুর, গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল দিন, ঘেমে নিয়ে একাকার সকলে, কিন্তু প্রকৃতি সে তো শুষ্ক, তাদের ঘামতে হয় নাকি? রোদের কিরণ যখন গাছপালার উপরে পড়ে তখন আরও জিলজিল করে ওঠে, যেন রোদের এই উত্তপ্ততায় তাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ হচ্ছে। কিন্তু আসলেই কি তাই? এই যে বর্ষণ মুখর পরিবেশ, ও তারা হেসে হেসে বৃষ্টিতে ভিজে, যেন বৃষ্টির ফুটার তালে তালে তারাও দুলছে, আনন্দে নৃত্য করছে। সবে প্রকৃতির মোহ মায়া। প্রকৃতির নির্জীবতা হয়তো শীতের সময় ছাড়া দেখা সম্ভব না। সে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময় হাসে। এই কাঠফাটা রোদের মধ্যেও শ্রেয়া আর আরও বসে আছে সেই পুকুরের ঘাটটাই। এটা ওদের নিজস্ব সম্পত্তি হয়ে গেছে কিছুটা। ক্লাস শেষ করে এখানে তাদের আসা যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। এখানে না এলে ভালো লাগে না দুজনের। প্রতিদিন এখানে এসে কিছুক্ষণ আড্ডা, একে অপরের সমস্যার কথা সব শেয়ার করে দুজনেই বসে বসে বাদাম চিবোচ্ছিল। আরও খেয়াল করেছে শ্রেয়ার মাথা আজকে সকাল থেকেই হট। তেমন একটা কথা বলেনি, এখনো কিছুই বলছে না। কিন্তু বতাটা আগে আরোই ভাঙলো, বলল, কি রে, মুখটা অমন করে রেখেছিস কেন? বুঝতে পারছি অফিসে ভাইয়ার সাথে ঝামেলা হয়েছে। কি হয়েছে এবার একটু ছেড়ে কাজ তো। শ্রেয়ার রাগের বন্যা শুরু হলো। আরও অবাক, শ্রেয়ার যে এত রাগও আছে সে জানতো না। চুপচাপ শান্ত স্বভাবের কাউকে দেখে কিছু বোঝার উপায়ও নেই। তবে কেউ এত চুপচাপ স্বভাবের হয় না, হয় বাধ্য হয়ে, না হয় পরিস্থিতির চাপে পড়ে হয়। শ্রেয়া তার রাগ জাহির করছে। তোর ভাই করেছেটা কি? কি নিয়ম বানিয়েছে? 6 মাসের আগে জব ছাড়তে পারবো না, অর্ডার করে পিএ বানিয়ে নিল, এখন জবটাও ছাড়তে দেবে না। উফ, অশান্তি। আরো ভ্রু কোচকালো। জব ছাড়তে চাইছে কেন? কি হয়েছে আবার? জিজ্ঞেস করলো, হঠাৎ জব ছাড়তে চাইছিস কেন? তুই তো ইন্ডিপেন্ডেন্ট উইমেন হতে চাস, কারোর উপর নির্ভরশীল হতে চাস না বিধায় জব করছিস, তো এখন ছাড়বি কেন? ভাইয়ার অফিসে জয়েন করব তাই। তোদের ফ্যাশন হাউসে তো জয়েন করতাম না। নেহাতি ভাইয়ার ফ্যাশন হাউস আমার নামে, আবার আমার নামও শ্রেয়সী শ্রেয়া। সন্দেহ করতো সবাই আমাকে, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই সাহস করে তার সেই অফিসে জয়েন করতে পারিনি। কিন্তু এখন সবাই সব জেনে গেছে, তাই কোনো প্রবলেম নেই। ও আচ্ছা। এটুকু ছাড়া আরো আর কি বলবে? জব তো শ্রেয়া করে, তো সেটা ওর মর্জি মতো। কোথায় করবে না করবে সেটা ওর ব্যাপার। এক্ষেত্রে তো আরও নিজে হস্তক্ষেপ করতে পারে না, তাহলে তো মানবাধিকার লঙ্ঘিত হয়ে যায়, অপরের ব্যাপারে নাক গলানো হয়ে যায়। তবে আরও তো আর সেই টাইপের মেয়ে নয়। কিন্তু ভাইয়ার কি হয়েছে হঠাৎ? কাউকে পাত্তা না দেওয়া অহর্নিশ চৌধুরী নিজের পিএকে আটকে রাখতে চাইছে কেন? তার তো এতক্ষণে শ্রেয়াকে নিজ থেকে রেজিগনেশন লেটার হাতে ধরিয়ে দেওয়ার কথা, যেহেতু শ্রেয়া নিজ থেকে চাকরি ছাড়তে চাইছে। তবে ভাইয়া এমন করছে কেন? তার মানে কি সামথিং নাকি? হলে তো ভালোই হয়। আরও তো এটাই চাইছে এতদিন যাবৎ। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে শ্রেয়া অফিসে যায়নি। যাবে কেন? সে চাকরি ছাড়তে চাইছে, কিন্তু অহর্নিশ ওকে বাধ্য করেছে চাকরিটা করতে। এখনও অফিসে যাবে না। দেখে কি করে বাধ্য করে ওকে।
অহর্নিশ তো কাজে ফাঁকি দেওয়া অপছন্দ করে, নিশ্চয় এখন ওকে অফিস থেকে এমনি এমনি বের করে দিবে। যাই হোক, মনের আনন্দে শ্রেয়া বাড়ি শুয়ে আছে, কানে হেডফোন গুঁজে গান শুনছে। আপাতত তার কোনো কাজ নেই। শ্রেয়াস অফিস থেকে ফিরে এসেছে, এখন ওর দায়িত্ব কিছুটা কম। বোনকে নিয়ে আসতে হয় না অফিস থেকে। সবাই সবকিছু জানার পর থেকে নিজের গাড়ি নিয়ে যাতায়াত করে শ্রেয়া। তবে অহর্নিশ আজকে ফোন দিয়েছিল 2 দিন যাবত নাকি শ্রেয়া অফিসে যাচ্ছে না। ভার্সিটিতে এই 2 দিন ক্লাস না থাকায় সেখানেও যায়নি। শ্রেয়া অসুস্থ নাকি এই ব্যাপারে জানতে ফোন দিয়েছিল, কিন্তু শ্রেয়াস ওকে সঠিক উত্তর দিতে পারেনি। এই কয়েকদিন সে নিজেই অনেক ব্যস্ত ছিল, বোনের ঠিকঠাক খবর সেও নিতে পারেনি। কিন্তু শ্রেয়াকে যা 2-1 দেখেছে তাতে ওর অসুস্থ মনে হয়নি। তবে মানুষের বাইরে দেখে তো আর ভেতরের খবর জানা যায় না। এছাড়া শ্রেয়া অসুস্থ থাকলে তো মমতা মামনিও কিছু বলতো, সেও তো কিছু বলেনি। তাহলে হয়েছেটা কি? শ্রেয়াস ফ্রেশ হয়ে ছুটল বোনের রুমে। শ্রেয়ার রুমের দরজাটা সবসময় খোলাই থাকে, রুমের বাইরে থেকেই দেখতে পেল সব। ওমা, কানে হেডফোন গুঁজে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। কোনোভাবে দেখে তো অসুস্থ মনে হচ্ছে না, ঠোঁটের কোণে হাসি লেগে আছে। দেখে তো মনে হচ্ছে দিব্যি আনন্দে আছে সে। কিন্তু অফিসে যাচ্ছে না কেন? শ্রেয়াসকে বোনের কান থেকে হেডফোনটা খুলে নিল। শ্রেয়া তো চোখ বন্ধ করে শুয়েছিল। গান বন্ধ হয়ে যেতেই ও তড়িৎ গতিতে চোখটা খুলে ফেলল। ভাইয়াকে দেখে উঠে বসলো, জিজ্ঞেস করলো, কিছু বলবে ভাইয়া? শ্রেয়ার পাশে বসতে বসতে বলল, তুই নাকি 2 দিন ধরে অফিসে যাস না? তোমাকে কে বললো যে আমি যাই না? অর্নিশ ফোন দিয়েছিল আমাকে, বলল তুই 2 দিন যাবত অফিসে যাস না। শরীর সুস্থ আছে নাকি জিজ্ঞেস করলো। তুই কি অসুস্থ নাকি? শ্রেয়ার রাগ হলো। শেষমেশ হিটলারটা ওর ভাইয়াকে ফোন দিয়েছে। আসলে অহর্নিশ শ্রেয়াকে কয়েকবার ফোন দিয়েছে, তবে শ্রেয়া ইচ্ছে করে রিসিভ করেনি, কারণ ও জানে ফোন রিসিভ করলে অফিসে যেতে বলবে। কিন্তু ও তো অফিসে যাবে না। ভাইয়ের কথার প্রত্যুত্তরে শ্রেয়া বলল, না, অসুস্থ হবো কেন? আমাকে কোন দিক থেকে তোমার অসুস্থ মনে হচ্ছে? শ্রেয়াস ভ্রু কুচকালো। অসুস্থ না, তাহলে অফিসে যাচ্ছে না কেন? শ্রেয়াস বলল, তা তো মনে হচ্ছে না। অসুস্থ থাকলে তো আর কেউ মনের সুখে গান গাইতে পারে না। যাই হোক, অসুস্থ যখন নাই তাহলে অফিসে যাচ্ছিস না কেন? শ্রেয়া একটু রোয়ে শুয়ে বলল, তোমাকে না বললাম অফিস ছেড়ে দিব, ভুলে গেছো নাকি? শ্রেয়াস জিভ কাটলো, বলল, এই রে, কাজে যাবে ভুলেই গেছিলাম ব্যাপারটা। তো কবে থেকে আমার অফিসে জয়েন করছিস? শ্রেয়া একটা শ্বাস ছাড়লো ও শুধালো, আগে ওই অফিস ছেড়ে নি, তারপর। এই না বললি অফিস ছেড়ে দিয়েছিস? তাহলে? শ্রেয়া একটু হতাশার সুরে বলল, আমি অফিস ছাড়লেও অফিস আমার পিছু ছাড়েনি। তোমার ওই হিটলার বন্ধু আমার সামনে চুক্তিপত্র দেখিয়ে বলেছে 6 মাসের আগে আমি চাকরি ছাড়তে পারবো না। কিন্তু আমিও ঠিক করেছি আমি অফিসে যাব না, তাই তো বাসায় পড়ে আছি। ইভেন 1 সপ্তাহ আমি ভার্সিটিতেও যাচ্ছি না। সেখানে গেলেও নিশ্চিত তোমার বন্ধুর ধমক খেতে হবে আমাকে। শ্রেয়াস একটু ঢুক গিল। অহর্নিশকে ওর বোন হিটলার বলেছে। ও কি আদেও জানে অহর্নিশ কি পরিমাণ হিটলার? জানলে নিশ্চয়ই এই কথা বলার সাহস পেত না। শ্রেয়াস বোনকে বলল, আমার সামনে বলছিস ঠিক আছে, ভুলেও অনিশের সামনে এসব কথা বলিস না কিন্তু, তাহলে বুঝতে পারবি আসল হিটলার কাকে বলে। শ্রেয়া একটু মুখ ভেঙচি দিল। সে কি জানে না নাকি? ব্যঙ্গাত্মক স্বরে বলল, তুমি কি ভেবেছো আমি না জেনে এসব বলছি? অফিসে একটু ভুল করলে কি ধমকটাই না দেয় সবাইকে। এভাবে ভাই বোন টুকটাক অনেক গল্প করলো। সত্যি ভাই বোনের সম্পর্ক কতটা মধুর, তবে সবার ক্ষেত্রে হয় না। সহায় সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে কত কুন্দল হতে দেখা যায়। তখন তো তারা ভুলে যায় তারা একই মায়ের পেটের সন্তান, সহোদর। তাদের উচিত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, একে অপরের পরিপূরক হওয়া। অহর্নিশ অফিস ছেড়ে বাসায় গিয়েছে। আজকে তার একটু রাত হয়ে গেছে, কাজের চাপ একটু বেশি ছিল। তারপর শ্রেয়াও 2 দিন ধরে আসছে না। একটু আগেই শ্রেয়াস ফোন করে জানালো শ্রেয়া দিব্যি সুস্থ আছে, তবু আসছে না বিধায় সব কাজ ওকে করতে হচ্ছে। মাথাটা ব্যথা করছে ওর, ফ্রেশও হওয়া লাগবে। এসব ভাবতে ভাবতে রুমে প্রবেশ করলো। গার কোটটা কোনো রকমে খুলে ডিভানের গাটা এলিয়ে দিল। শ্রেয়া মেয়েটা বেশি জ্বালাচ্ছে ওকে, ওর সাথে তেরামি করছে। আসছে না অফিসে, মজা দেখাতে হবে এবার ওকে। কিছু একটা মনে করতে অহর্নিশ বাঁকা হাসলো, বের করে আওড়ালো, From today, you can see what a devil person I am. Get ready, babe. নিশ্চিন্তে শুয়ে আছে বিছানায় শ্রেয়া। অনেকটা গভীর ঘুমিয়ে আছে সে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে জানে না। ঘুম জিনিসটা বড় শান্তির, যেখানে কোলাহল নেই, কারোর সাথে ঝগড়া ঝামেলা প্রেশার এসে কোনো ভালাই নেই।
কিছুক্ষণের জন্য যেন আমরা অন্য জগতে বিচরণ করি, সুখের রাজ্য বলা যেতে পারে। তবে ঘুমিয়ে থাকা শ্রেয়াকে বুঝতে পারছে সে কারোর ঘুম হরণের কারণ হতে চলেছে বলে ভুল হবে, অলরেডি হয়ে গেছে। কিছু পড়ার শব্দ শুনে শ্রেয়া ধর পড়িয়ে উঠল। কোথা থেকে আওয়াজ এলো এত রাতে? সে স্পষ্ট শুনেছে, এটা তো ভুল হওয়ার কথা নয়। নিজের ব্যালকনির দিকে নজর দিতেই দেখলো দরজাটা খোলা। সেখানে ছায়ার মতো কিছু দেখা যাচ্ছে। শীতের দিন ব্যতীত শ্রেয়া ব্যালকনির দরজা লাগায় না। ওদের বাসাটা মাঝখানে, সামনের দিকটায় গার্ডেন, তারপর প্রাচীর। সো এখানে ঢোকার কারো সাহস নেই। ঢুকতে হলে আগে প্রাচীর পেরোতে হবে, তারপর গার্ডেন থেকে কিছুটা হেঁটে এগিয়ে আসলে ওদের বাসায় ঢুকতে পারবে, নচেত নয়। তারপর বাসার মেন ডোর তো বন্ধ। যদিও ওদের বাসাটা দোতলা, তবু রুমে ঢুকতে হলে তো পায়ে বেয়ে উপরে উঠতে হবে। কিন্তু শ্রেয়া তো ভুল দেখছে না। ছায়াটা ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। রুমটা যদিও অন্ধকার, কিন্তু বাইরের থেকে আলো এসে কিছুটা পড়েছিল মেয়ে। সেই আলোতে ছায়াটা ভালোভাবে ফুটে উঠেছে। শ্রেয়া জোরে চিৎকার করতেই যাবে, কেউ এগিয়ে এসে ওর মুখটা আটকে ধরলো যেন চিৎকার দিতে না পারে। শ্রেয়া জোরে চিৎকার করতেই যাবে, কেউ এগিয়ে এসে ওর মুখটা আটকে ধরলো যেন চিৎকার দিতে না পারে। শ্রেয়া নিজের হাত দিয়ে মুখে থাকা হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। লোকটা এবার শ্রেয়াকে বলল, হাতটা সরাবো আমি, কিন্তু তুমি চিৎকার করতে পারবে না। কি বলো, রাজি তো? শ্রেয়া শব্দ করেই যাচ্ছে। লোকটা এবার হাতটা সরালো। শ্রেয়া প্রাণ ভরে শ্বাস নিল। আর একটু হলেই তো দম আটকে মরে যাচ্ছিল। লোকটাকে ওকে মেরে ফেলার জন্য এসেছে নাকি? 1 মিনিট, কণ্ঠস্বরটা এত পরিচিত মনে হলো কেন? শ্রেয়া বলল, এভাবে কেউ মুখ আটকে ধরে? আর একটু হলেই তো টাটা বাই বাই হয়ে যেতাম। এই, কে আপনি? হ্যাঁ, এত রাতে আমার রুমে কি করছেন? অহর্নিশ গিয়ে লাইটটা জ্বালিয়ে আসলো। ওকে এই সময় এখানে দেখে শ্রেয়ার চক্ষু কুটোর থেকে বের হয়ে আসার জোগাড়। এর জন্যই তো কণ্ঠস্বর চেনা চেনা লাগছিল। কিন্তু এই সময় এখানে এসেছে কেন এই লোক? কি করবে ওর সাথে? শ্রেয়া শুকনো ঢুক গেল। অহর্নিশ শ্রেয়ার ব্যাড সাইডে রাখা পানির গ্লাস থেকে পানি খেয়ে ওর পাশে বেড়ে বসলো আর বলল, উফ, হাঁপিয়ে গিয়েছি এইটুকু আসতেই। গলাটা ভিজিয়ে এখন একটু শান্তি লাগছে। শ্রেয়া মনে মনে ভাবলো, না শ্রেয়া, তোকে ভয় পেয়ে দুর্বল হলে চলবে না, স্ট্রং থাকতে হবে। বেশি কিছু করতে আসলে একদম চিৎকার দিব। এরপর শ্রেয়া কণ্ঠে কিছুটা সাহস আর শক্তি এনে বলল, আপনার সাহস তো কম না, এত রাতে আমার রুমে এসছেন? অহর্নিশ ওর কথা শুনে বাঁকা হাসলো। ক্যারেক্টারের কত উন্নতি। অহর্নিশ বলল, সাহসের আর কি দেখলে? এখন থেকে তো আসল রূপ দেখতে পাবে। কত বড় সাহস তোমার! আমার সাথে তেরামি করো, অফিসে আসো না। কি ভেবেছো তুমি এরকম করলে আমি তোমাকে নিজে রেজিগনেশন লেটার ধরিয়ে দিব? 6 মাসের চুক্তির এখনো 4 মাস বাকি আছে। সেই 4 মাস আগে চাকরিটা করো, তারপর না হয় কি হয় দেখা যাবে। শ্রেয়ার রাগ হলো। এই কথাগুলো বলার জন্য এই লোক এত রাতে এসেছে। হতাশ শ্রেয়া। ও বলল, আপনি বুঝতে পারছেন না কেন? আমি আর চাকরি করতে চাই না আপনার অফিসে। আমি ভাইয়ার অফিসে জয়েন করব। আপনার ওখানে আর জব করব না। অহর্নিশ এবার কিছুটা নরম হলো। শান্ত কণ্ঠে বলল, তুমি কেন বুঝতে পারছো না আমার অবস্থা? এতটা অবুঝ কেন তুমি? সবকিছু ঠিক করতে তো আমারও 3 থেকে 4 মাস লাগবে। তার আগেই তুমি চলে যেতে চাইছো, এটা কিন্তু ঠিক না। কি ঠিক না? আর কি ঠিক করার কথা বলছেন আপনি? থাক, আগেই তোমার এত জানতে হবে না, সময় হলে ঠিকই জানতে পারবে। আসল কথায় আসি, কালকে থেকে অফিসে এসো, না হলে তুলে নিয়ে যাব। শ্রেয়া আবারও হতাশ। তাও এই লোক একই কথা বলে যাচ্ছে, ওকে হুমকে দিচ্ছে। হুমকি দিচ্ছেন আমাকে? যাব না আমি বলে মুখ বাঁকালো শ্রেয়া। কিন্তু অহর্নিশ কোনো কিছুই বলছে না। ওকে কিছু বলতে না দেখে শ্রেয়া ওর দিকে তাকালো। অহর্নিশ শ্রেয়াকে তাকিয়ে দেখছে, এক ধ্যানে তাকিয়ে আছে। শ্রেয়া এবার নিজের দিকে তাকালো। প্লাজো আর টি শার্ট পরে আছে সে, ওড়না নেই। ওড়নাটা বালিশের উপরে পড়ে আছে। ঘুমানোর সময় কে গলায় ওড়না জড়িয়ে ঘুমায়? কিন্তু ও ছাড়া যে রুমে অন্য কেউ আছে এটা তো ভুলে গেছিল। ছি, এতক্ষণ এভাবে ছিল? কি লজ্জা! তোমরা কি ভাবছো অহর্নিশ এতক্ষণ এসব দেখছিল? মোটেও না, এত লজ্জা না। সে তো শ্রেয়ার ফুলা ফুলা চোখের মায়ায় পড়ে তার চোখেই তার নিজের সর্বনাশ দেখছিল। তবে শ্রেয়া ঘুরে ওড়না গায়ে জড়াতেই তার ধ্যান ভঙ্গ হলো।
শ্রেয়ার এমন করা দেখে সেও হাসলো। সে আসলেই ভদ্র, সেও এতক্ষণ এসব খেয়াল করেনি, কিন্তু শ্রেয়া নিশ্চয়ই ওকে ভুল বুঝেছে। শ্রেয়া তো মনে মনে অহর্নিশকে অসভ্য লোক বলে গালিও দিয়েছে। অহর্নিশ বলল, কিছুই দেখিনি আমি। যদিও নিজের জিনিস দেখলে তেমন ক্ষতি হয় না, তবু আমি ওরকম না, হালাল জিনিসে বিশ্বাসী। শ্রেয়া কথার মানে বুঝলো না। তখনই অহর্নিশের ফোনটা বেজে উঠল। অহর্নিশ পকেট হাতড়ে ফোনটা কানে তুলতে শুনলো, আর কতক্ষণ দাঁড়িয়ে মশার কামড় খাবো? এবার তো দয়া করে আয়, নামালে না হয় কালকে তুলেই নিয়ে যাবনি। এটা অন্তত মশার কামড় খাওয়া থেকে ভালো। অহর্নিশ ছোট্ট করে জবাব দিল। আসছি আমি। অহর্নিশকে আসলে মাহিন ফোন দিয়েছিল। হ্যাঁ, অহর্নিশ সেখানে আসার আগে মাহিনকে নিয়ে এসেছে। শ্রেয়াদের বাসার প্রাচীরটা বেশ উঁচু, এমনি এমনি টপকানো যায় না, মই লাগে। এখন মই ধরার জন্য তো একজন লোক প্রয়োজন। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও মাহিনকে সব বলতে হয়েছে। ওর বলার কোনো ইচ্ছে ছিল না, নেহাতি দরকার তাই। ও জানে মাহিন ওকে এই নিয়ে ল্যাগফুল করবে, তবে ও কি কম নাকি, ধমকে সব ঠিক করে দিবে। তবে যাওয়ার আগে শ্রেয়াকে আরেকবার শাসিয়ে গেল, কালকে থেকে যেন তোমাকে অফিস দেখতে পাই, গট ইট? না হলে যা বলেছি তাই, তুলে নিয়ে যাব। বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। শ্রেয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আর জীবনে ব্যালকনির দরজা খোলা রাখবে না। ব্যালকনির দরজা বন্ধ থাকলে কি এই লোক ঢুকতে পারতো? যত সবই ওর কপাল, শান্তি নাই। আবার এই ভেবে নিজের মনকে একটু সান্ত্বনা দিল, 4 মাসই তো, একটু কষ্ট করে যাক। পরক্ষণে ওর অন্য মনটা বলে উঠল, তুই যাবি কেন? ওই লোক এলো, বললো, হুমকি দিল, তাতেই তোর যেতে হবে নাকি? এই দুমনা ভাব নিয়ে অহর্নিশকে বকতে বকতে এসে আবার বিছানায় শুয়ে পড়ল। শান্তির ঘুমটা ভেঙে গিয়েছিল ওর। অহর্নিশ মই দিয়ে প্রাচীর থেকে নামতেই মাহিন বলল, তোর জন্য এই রাত বিরাতে মশার কামড় খেয়ে ময়েও দৌড়তে হচ্ছে আমাকে। কোথায় পুলিশ হয়ে পাহারা দিব যাতে চোর বাসার ভিতরে প্রবেশ না করতে পারে, আর সেখানে তোকে পাঁচিল টপকে বাসার ভিতর পাঠাতে হচ্ছে। কি কপাল আমার। অহর্নিশ রাগে দৃষ্টি দিয়ে বলল। কোনোভাবে তুই কি আমাকে চোর বললি? মাহিন জিভ কাটলো, কার সামনে কি বলছে। ভুল টাইমে সবকিছু ওর মুখ থেকে বের হয়। এখন না অহর্নিশ ওর গর্দান নাই, তড়িঘড়ি করে বলল, না না দোস্ত, কি বলছি তুই এসব? তুই চুর হতে যাবি কেন? আমি তো জাস্ট উদাহরণ দিচ্ছিলাম, বাদ দে এসব কথা। শ্রেয়া রাজি হলো? কি জানি, ঘাড়ের রক্ত তেরা। অবশ্য অহর্নিশ চৌধুরীর প্রেমময়ী হতে হলে তো তাকে এমন হতেই হবে। মাহিন কিছুটা খুশি, বন্ধু প্রেমে পড়েছে। এই ছেলের চেহারা দেখে যে কেউ পাগল হবে ঠিকই, কিন্তু তার রাগ দেখে যে কেউ তার কাছে ঘেসবে না, এটা সে জানে। ভালোই হয়েছে, বন্ধু নিজেই একটা জুটিয়ে নিয়েছে। কিন্তু শ্রেয়াস জানতে পারলে কি রিয়াক্ট করবে, এখন সেটাই দেখার পালা। আবার না দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। ভোরের আলো ফুটতে শুরু হয় কর্মব্যস্ততা। শুধু কি শহরের মানুষ কাজ লেগে যায় নাকি? গ্রামের কৃষকেরা সূর্যের মুখের দেখা পেতে মাঠে ছুটেন। যাদের গৃহপালিত পশু আছে তাদের জাগিয়ে তোলেন, খেতে নিয়ে যায় মাঠে। ঠিক তেমনই শহরের মানুষেরা কেউ ছুটেন অফিসে, কেউ স্কুলে, আবার কেউ কলেজে। সকলে যেন মহাব্যস্ত। অন্যদিকে কান দেওয়ার টাইম নেই তাদের। শ্রেয়া নিজের ভার্সিটিতে চলে এসেছে। রেগে আছে তা মুখে ভঙ্গিতে স্পষ্ট ফুটে উঠেছে। ফুসতে ফুসতে সে ধাপ করে আরুর পাশে বসে পড়ল। আরু বেচারি বুঝতে পারল না বান্ধবী তার রেগে বোম হয়ে আছে কেন। তাই জানার জন্য শুধালো, কি হয়েছে তোর? অমন সাপের মতো ফুসফুস করছিস কেন? আরুর কথা শুনে শ্রেয়া ওর দিকে রাগে দৃষ্টি দিল, যেন ওকে পারলে চিবে খেয়ে ফেলবে। অহর্নিশকে তো তেমন কিছু বলতে পারেনি। আজকে সকালে ফোন দিয়ে একবার হুমকি দিয়েছে, ভার্সিটি শেষে যেন ভদ্র মেয়ের মতো অফিসে চলে আসে, না হলে সত্যি সত্যি তুলে নিয়ে আসবে। সকাল সকাল এই ফোন আসতেই শ্রেয়ার মেজাজ বিগড়ে গেছে। এর জন্যই রেগে আছে ও। এতক্ষণ তো রাগের বহিঃপ্রকাশ করতে পারেনি, এখন যদি আরোকে বলে হালকা হওয়া যায়। শ্রেয়ার অমন দৃষ্টি দেখে আরো কিছুটা ভয় পেল। ও নিজে আমতা আমতা করে বলল, কি হয়েছে সেটা তো জানতে চাইছি, ওভাবে তাকাচ্ছিস কেন? শ্রেয়া দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, সেটা তোর ভাইকেই জিজ্ঞেস করিস। একদম শান্তি দেয় না, রেজিগনেশন লেটারটাও অ্যাপ্রুভ করলো না, এখন আবার হুমকি দিচ্ছে অফিসে যাওয়ার জন্য। যত হয়েছে আমার জ্বালা। এই 4 মাসে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিব আমি কি জিনিস। আমাকে চাকরি করতে বাধ্য করছে না, এবার দেখাবো মজা। বলে শয়তানি একটা হাসি দিল শ্রেয়া। মনে মনে যে সে অহর্নিশকে জব্দ করার প্ল্যান করছে তা হারে হারে বুঝতে পারছে আরো। ভাইয়ের কপালে কি আছে কে জানে। শ্রেয়ার বর্তমান যে রূপ কাউকে ছাড়বে না। এই তো সেদিন
তো ওদের জুনিয়র একটা মেয়ে শ্রেয়ার ব্যাপারে গসিপ করছিল। শ্রেয়ার কানে আসা মাত্রই ওই মেয়েটাকে এমন ধমক দিল যা দেখে আশেপাশের ছেলে মেয়েরা পর্যন্ত ভারত দৃষ্টিতে তাকিয়েছিল। ওরা কেউই বুঝে উঠতে পারেনি শ্রেয়া এমন করে কথা বলতে পারে, কারণ তাকে সবাই নর্ম ও ভদ্র রূপে চিনে এসেছে। তার এহেন আচরণে সকলেই বাকরুদ্ধ। সেদিন থেকে আরো বুঝেছে শান্ত থাকা মানুষগুলো পরিবর্তন হলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। প্রতিপক্ষকে দুর্বল ভাবা অন্যায়। শ্রেয়ার সাথে যারা খারাপ বিহেভ করেছে তারাও এখন শ্রেয়াকে দেখলে মুখ লুকিয়ে যায় যদি শ্রেয়া ওদের কিছু বলে বা করে। কিন্তু আরো জানে শ্রেয়া ওসব কিছুই করবে না, কারণ শ্রেয়ার আসল পরিচয় জানলে ওর সাথে কেউ কি খারাপ ব্যবহার করতো, জীবনেও না। ইতিমধ্যে ক্লাসে স্যার প্রবেশ করায় দুই বান্ধবীর কথা বলা বন্ধ হলো। ক্লাস করায় মনোযোগী হলেও তারা দুজন। সামনেই তাদের পরীক্ষা, বেশি দিন আর নেই। এরপরই তো তারা চতুর্থ বর্ষ মানে লাস্ট সেমিস্টারে উঠবে। পরপর দুটো ক্লাস হয়ে গেল। তৃতীয় ক্লাসটাও বাকি সব ক্লাসের মতো চলতে শুরু করলো। শিক্ষার্থীরা স্যারের প্রতি মনোযোগ দিয়ে রেখেছে, সব শিক্ষার্থী অবশ্য না। আর মাঝে একজন পিয়ন আসলো, প্রফেসরের অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করলো এবং বলল, এখানে শ্রেয়সী শ্রেয়াকে আছেন। শ্রেয়া ভদ্র মেয়ের মতো উঠে দাঁড়ালো। শ্রেয়ার দিকে এক পলক তাকিয়ে প্রফেসরকে কিছু একটা বলল, আর প্রফেসরও অনুমতি দিলেন। তারপর পিয়নটা শ্রেয়াকে উদ্দেশ্য করে বলল, অহর্নিশ স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন, তার কেবিনে আপনাকে যেতে বলা হয়েছে। শ্রেয়া ভাবলো, এই লোক আবার কি বলবে ওকে? না, কোথাও শান্তি নেই, বাসায়ও শান্তি নেই, ভার্সিটিতেও না, আর অফিসে গেলে তো শান্তি পাবেই না। রাগে গজগজ করতে করতে পিয়নের সাথে চললো অহর্নিশের কেবিনে। পিয়নটা শ্রেয়াকে অহর্নিশের কেবিনের সামনে রেখেই ছুটলো অন্য কাজে। শ্রেয়া দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? অহর্নিশ কয়েকটা খাতা চেক করছিল। অন্য সেমিস্টারের ছেলে মেয়েদের কয়েকটা টেস্ট নিয়েছিল। টেস্ট যখন নিয়েছে রেজাল্টও তো দিতে হবে, তাই খাতা চেক করছে। দৃষ্টিটা খাতাতে স্থির রেখে বলল, ইয়েস কাম ইন। শ্রেয়া রুমে প্রবেশ করলো। রেগে আছে সে। বলল, কি হয়েছে, ডেকেছেন কেন? একটু শান্তি দিচ্ছেন না আপনি আমাকে? অহর্নিশ এবার খাতা ছেড়ে শ্রেয়ার দিকে দৃষ্টি দিল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রেয়ার নিকটে এসে বলল, তুমি আমাকে শান্তি দিচ্ছ যে আমি তোমাকে শান্তি দিব? শ্রেয়া ভাবুক হয়ে প্রশ্ন করলো, আমি আবার কি করলাম? শ্রেয়াস কিছুটা ঝুঁকলো। শ্রেয়ার তুলনায় যথেষ্ট লম্বা সে। মুখটা শ্রেয়ার মুখ বরাবর এনে বলল, এই যে আমার প্রেমময়ী হয়ে ঘুরে বেড়াচ্ছ, অবুঝের মতো ব্যবহার করছো, আমি না চাইতেও মন মস্তিষ্ক দখল করে বসে আছো, এর জন্যই যে আমি শান্তি পাচ্ছি না। অহর্নিশের কথার মানে শ্রেয়া সত্যিই বুঝতে পারছে না, তবে কিছু একটা আজ করছে। কিন্তু সে যেটা ভাবছে সেটা কি কোনোদিনও সত্যি হতে পারে? নো, নেভার, ইম্পসিবল। কুসমিন কালেও শ্রেয়া ভাবতে পারবে না ও কথা। কথা ঘুরানোর জন্য শ্রেয়া বলল, কিসের জন্য ডেকেছেন সেটা বলুন। অহর্নিশ সোজা হয়ে দাঁড়ালো, বলল, অফিসে যাওয়ার কথা মনে আছে তো? শ্রেয়া রাখতো তরতর করে বাড়তেই আছে। কালকে একবার, তারপর সকালে ফোনে একবার, আবার এখানে ডেকেছে একই কথা বলার জন্য। শ্রেয়া একটু তেরামি করে জবাব দিল, না, যাব না। অহর্নিশ বাঁকা হাসলো, শুধালো, তুমি হয়তো চাচ্ছ তোমাকে তুলে নিয়েই যাই। ভালো কথাই তো তুমি যেতে চাইছো না। ঠিক আছে, সমস্যা নেই, তুমি যা চাও তাই হবে। চাই না, খারাপ লোক। আমি অবশ্যই যাব আপনার অফিসে। দুদিন পর আমাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত থাকেন। বলে একটা হাসি দিয়ে শ্রেয়া বেরিয়ে গেল। অহর্নিশ ভাবলো ওকে খারাপ লোক বলল। একটু আগেই বলল যাবে না, আবার এখন হাসি দিয়ে বলে গেল যাবে। কি আছে এর পিছনে? খটকা লাগছে ওর। নিশ্চয়ই কোনো শয়তানি প্ল্যান বানিয়েছে এই মেয়ে। সাবধানে থাকতে হবে ওকে। অফিসে শ্রেয়া বসে কাজ করছে, ইচ্ছে করে আস্তে ধীরে কাজ করছে সে। তার মেইন টার্গেট তো অহর্নিশকে জ্বালানো, যাতে বাধ্য হয়ে অহর্নিশ ওকে বিতাড়িত করে। ওদিকে অহর্নিশ কতক্ষণ ধরে ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। শ্রেয়াকে বেশ অনেকটা সময় ধরেই কাজ করতে দিয়েছে সে, কিন্তু এখনো জমা দেওয়ার নাম নেই। তাই বাধ্য হয়ে জিজ্ঞেস করলো, কাজ কতদূর শ্রেয়া হয়েছে? অহর্নিশের আওয়াজে শ্রেয়ার মন কুটিল হাসলো। সুযোগ এসেছে এবার। বলল, হয়েছে স্যার, নিয়ে আসছি। শ্রেয়া গেল অহর্নিশের ওখানে, ফাইলটা দিল অহর্নিশের সামনে। সেখানে শ্রেয়ার করা ডিজাইন, যেটা সে এতক্ষণ যাবত করছিল। অহর্নিশ নিজে বলে দিয়েছে কিরকম কি লাগবে, তবু শ্রেয়া কিছু উল্টাপাল্টা করেছে। অহর্নিশ চেক করেছে, বেশ কয়েকটা ভুল ধরেও ফেলেছে। আজ মন কোথায় ছিল এই মেয়ের? এত ভুল করেছে কেন? অহর্নিশ বলল, এত ভুল করার কারণ? মন কোথায় ছিল তোমার? এতক্ষণ সময় নিলে তবু ঠিকঠাক করতে পারোনি।
শ্রেয়া এবার নিজের অভিনয় শুরু করলো। এতক্ষণ ও অহর্নিশের এই কথাগুলো শোনার অপেক্ষায় ছিল। বলল, একদম ধমকাবেন না আমাকে। ভুল করেছি, বেশ করেছি। ভালো লাগবে না আমাকে চাকরি থেকে বের করে দিবেন, ব্যাস। তবু আমাকে ধমকাবেন না। শ্রেয়ার কথার টুনি অহর্নিশ তার দিকে তাকালো। ধমক কই দিল? শুধু তো বললো এতে রণচণ্ডী হচ্ছে কেন? ও আচ্ছা, নিজে ইচ্ছে করে তাহলে এসব করেছে, আমাকে জ্বালানোর পায়তানা বানিয়েছে। কিন্তু এত সহজে যে আমি ছাড়ছি না। অভিনয় করা ছাড়ো শ্রেয়া, আর নিজের করা ভুলগুলো ঠিক করে আনো। তোমার এই ট্রিক্স কাজে লাগবে না। জানোই তো কাজের ব্যাপারে আমি ভীষণ সিরিয়াস। সেখানে গাফিলতি করলে তোমাকে শাস্তি পেতে হবে। বলে অহর্নিশ শ্রেয়াকে ফাইলটা দিল। শ্রেয়া অবাক হয়ে নিজের ডেস্কে চলে গেল। বুঝে গেল কেমনে এই লোক। যাই হোক, অন্য কিছু ভাবতে হবে। এত সহজেই তো আমি ছাড়ছি না আপনাকে, মিস্টার হিটলার। আবারও কিছু একটা ভেবে শ্রেয়া বাঁকা হাসলো। শ্রেয়ার জ্বালানোর পরিমাণ দিন দিন বাড়ছে। এই কয়েকদিন এটা ওটা করে অহর্নিশকে জ্বালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছু করে তেমন একটা সফলতা পায়নি। অহর্নিশ কিভাবে যেন সব ধরে ফেলে, আবার ম্যানেজও করে নেয়। শ্রেয়া এই কয়েকদিনে একটা মস্ত বড় সত্য উদ্ঘাটন করে ফেলেছে। অহর্নিশের ওকে বলা কথা, ওর প্রতি আচার আচরণ দেখে ওর কিছুটা সন্দেহ হয়েছিল, তাই এই ব্যাপারে আরোর সাথে কথা বলেছে। এই তো সেদিন ভার্সিটি শেষে দুই বান্ধবী তাদের আড্ডা দেওয়ার জায়গায় বসেছিল। শ্রেয়া অনেকক্ষণ যাবৎ তারকে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না, কারণ এসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে ওরা আনইজি ফিল হচ্ছে। শ্রেয়াকে কিছু বলতে না দেখে আরো এক পর্যায়ে বলল, কি হয়েছে বলবি এবার? তোর অফিসে লেট হচ্ছে না এখন? শ্রেয়া এবার জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে বলল, আরু, আমার না কিছু বিষয়ে সন্দেহ হচ্ছে। যদি আমি শিওর না, আন্দাজে সব বলছি। কি বিষয়ে? শ্রেয়া এবার অহর্নিশের করার সকল ব্যবহারের বর্ণনা দিল। আরো তো অবাক। ভাই দেখি ওর থেকে ফার্স্ট। কিছুদিন আগেও ভাবলো ওকে কাজ কর পুরাতে হবে, আর উল্টো এদিকে ভাই নিজে হাবুডুব খাচ্ছে। আরো খুশির ঠেলায় শ্রেয়াকে টাইটলি একটা হাক করে বলল, রিয়েলি এরকম করে? তুই যেটা আন্দাজ করছিস আমি সেটার ব্যাপারে একদম শিওর। ইস, আমি এতদিন যা চাইতাম তা পূরণ হতে চলেছে। শ্রেয়া হা হয়ে এবার আরোর দিকে তাকালো। এই মেয়ে বলল কি তার ইচ্ছা পূরণ হতে চলেছে? শ্রেয়া কটকট গলায় বলল, নো নেভার, তোর ইচ্ছা পূরণ হচ্ছে না। আমি কিছুতেই মানবো না ওই হিটলার লোককে। শ্রেয়ার কথা শুনে আরোর মুখটা কালো হয়ে গেল। মানবে না কেন? তার ভাই কোন দিক থেকে কম? সব দিক থেকেই তো পারফেক্ট। হ্যাঁ, একটু রাগই বেশি, এছাড়া তো আর প্রবলেম নেই। আরো বলল, ওমা, এটা কেমন কথা? তুই যাই বলিস না কেন আমার ভাইয়ের সাথে পারবি না। এখন পর্যন্ত অফিসটাই ছাড়তে পারলি না। শ্রেয়া একটু রেগে বলল, তুই আমাকে খোঁটা দিচ্ছিস? ভাব, ভবিষ্যতে যদি তেমন কিছু হয় তাহলে আমার কি অবস্থা হবে? এখনই যে অবস্থা দেখতে পাচ্ছিস। আরো একটু আহ্লাদের স্বরে বলল, কে বলছে? তখন আমি তোর দলে, ইভেন আম্মু আব্বু তোর দলেই থাকবে, অর্থাৎ আমাদের দল ভারী হবে। সো তখন আমাদের কথা মতোই সব হবে। বাদ দে, পরের কথা পরে। আমার শিওর হওয়ার দরকার ছিল, তাই হলাম। আরো জিজ্ঞাসা দৃষ্টি দিয়ে বলল, কেন, কি করবি তুই? শ্রেয়া একটা শয়তানি হাসি দিল। মনে মনে জব্বর একটা প্ল্যান করে ফেলেছে সে। এবার কই যাবে অহর্নিশ? দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে। তাকে হারানো এতটা সোজা নাকি? মুখে হাসি রেখে শ্রেয়া বলল, আগে আগে দেখো হোতা হে ক্যা। সেই প্ল্যান মোতাবেক আজকে কাজ করছে শ্রেয়া। অফিসে আজকে সবাইকে কফি দিয়েছে। বারবার কাজের অজুহাতে অহর্নিশের রুম থেকে বের হচ্ছে। ইতিমধ্যে আসিফ নামক একটা ছেলের সাথে বেশ হেসে কথাও বলেছে দুই একবার, যা অহর্নিশ নিজের কেবিনে থেকে লক্ষ্য করেছে। এসব দেখে ও রাগ হচ্ছে ঠিকই, কিন্তু কিছু করার নেই। অহর্নিশ শ্রেয়াকে একটা ফাইল আনতে দিয়েছিল, সেটা নিয়ে শ্রেয়া আসছিল। বুদ্ধিমধ্য ধাক্কা লাগলো সেই আসিফ নামক ছেলেটার সাথে। ফাইলগুলো পড়ে গেল ঠিকই, কিন্তু আসিফ ধরাতে শ্রেয়া পড়ল না। কেবিন থেকে এসব দেখে এবার অহর্নিশের মেজাজ সপ্তমে চড়ল। শ্রেয়া আসিফকে ধন্যবাদ জানিয়ে কেবিনে ফিরে আসলো। ইতিমধ্যে অহর্নিশ রিমোট চেপে কেবিনের পর্দা অফ করে দিল। শ্রেয়া কেবিনে প্রবেশ করতেই কোনো কিছু জানা না দিয়ে শ্রেয়াকে চেপে ধরলো সেলফের সাথে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, আসিফের সাথে এত হেসে হেসে তোমার কথা কিসের? শ্রেয়া উত্তর দিল না, উল্টো বলল, ছাড়ুন বলছি আমাকে। আগে যা বলেছি তার অ্যান্সার দাও। শ্রেয়া এবার তারার মতো জবাব দিল,
আমার মুখ আমি যার সাথে মনে হয় তার সাথে এসে কথা বলবো, সেটা আপনি বলার কে? অহর্নিশ এবার বলল, 4 মাস পরে যে কাজটা করতে চাইছিলাম সেটা এই মাসের মধ্যেই করব। আমি বলার কে সেটা তখনই বুঝে নিও। বলে শ্রেয়াকে ছেড়ে দিয়ে চলে গেল। চেয়ারে বসে বসে রাগে ফুঁসছে অহর্নিশ। শ্রেয়া তা দেখে হাসি পেল। আজকে একটু জব্দ করতে পেরেছে এই হিটলার লোকটাকে। ড্রয়িং রুমে বসে মা মেয়ে গল্প জুড়েছে। সন্ধ্যার পরেই প্রায় এই সময়টাতে তারা আড্ডা দেয়। গল্প করার এক পর্যায়ে আরও মাকে বলল, তোমার আমার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। সুবর্ণা চৌধুরী খুশি হলেন, বললেন, সত্যি শ্রেয়া? হ্যাঁ হ্যাঁ সত্যি। আর মধ্যে অহর্নিশ প্রবেশ করলো। কোনো কথা না বলে উপরে চলে গেল। মেজাজ বিগড়ে আছে তার। মা মেয়ে মিলে ওর যাওয়া দেখলো। সুবর্ণা চৌধুরী তো কিছুই বুঝলেন না, কিন্তু আরো ঠিকই বুঝতে পেরেছে শ্রেয়া কিছু তো অবশ্যই করেছে। সুবর্ণা চৌধুরী বললেন, কি হলো কি ওর? আরো মাকে বলল, দাঁড়াও আমি দেখে আসি। অনুমতি পেয়ে ভাইয়ের রুমে ঢুকলো আরো। ভাইয়ের মুখে হাসি নেই, বদলে সেখানে কাঠিন্যতার ছাপ। আরো জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, এরকম রেগে আছো কেন? অহর্নিশ তেমন কিছু বলল না, ছোট্ট করে জবাব দিল, না কিছু হয়নি। অহর্নিশ কিচ্ছু বলল না দেখে আর রুম থেকে বেরিয়ে এলো। ভাইয়া যখন কিছু বলতে চাইছে না, তাই তাকে জোর করা উচিত হবে না। তারপর মাত্রই অফিস থেকে ফিরেছে, এখন ফ্রেশ হবে, রেস্ট নিবে। ওর ডিস্টার্ব না করাই ভালো। নিচে নামতে সুবর্ণা চৌধুরী জানতে চাইলেন অহর্নিশ কি বললো। আরও শুধু বলল কিছুই বলেনি ওকে, তবে কোনো কিছু নিয়ে রেগে আছে প্রচুর। ফ্রেশ হয়ে অহর্নিশ ফোন লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে। কিছু তো সে একটা ভেবেই নিয়েছে। ফোন রিসিভ হতে ওপাশ থেকে কেউ বলল, কেমন আছেন মিস্টার চৌধুরী? অহর্নিশ বলল, আন্টি, এসব ফর্মালিটিসের কি প্রয়োজন? আমি আপনার ছেলের বন্ধু, আপনার ছেলেরই মতো। সব ফর্মালিটিস শুধুমাত্র অফিস টাইমে, এমনি সময় না। উপাস থেকে সৃজা সাদিক দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, অহর্নিশ তাকেই ফোন করেছে। সৃজা সাদিকই তাকে সাহায্য করতে পারবে। সেদিনও লক্ষ্য করেছে মায়ের প্রতি শ্রেয়া বেশ দুর্বল। সৃজা সাদিক বললেন, তোমার বন্ধু আদেও আমাকে মা হিসেবে মানে? অহর্নিশের খারাপ লাগলো। ওনারা যে নিজেদের করা ভুলে অনুতপ্ত অহর্নিশ তা বুঝতে পারে। অহর্নিশ বলল, এভাবে বলবেন না আন্টি। আপনি কি চান না সব ঠিক হয়ে যাক? শ্রেয়াস আর শ্রেয়ারকে আপনারা আবার ফিরে পান, একটা ভালো ফ্যামিলি হয়ে থাকেন আপনারা। হ্যাঁ অবশ্যই চাই, কিন্তু কি করব বলো, ছেলে মেয়ে দুটো এখনো মুখ ফিরিয়ে রেখেছে। আমার কাছে একটা প্ল্যান আছে আন্টি, এতে সবকিছু ঠিক হলেও হতে পারে। আপনি কি রাজি? সৃজা সাদিক বললেন, কি প্ল্যান? তারপর অহর্নিশ সৃজা সাদিককে প্ল্যান বলল। তা প্ল্যানটা শুনে পছন্দ হলো, কাজ হতে পারে। কিন্তু এদিকে অহর্নিশ বলল, কিন্তু এর বিনিময়ে আমার যে কিছু একটা চাই। কি? সৃজা সাদিক হেসে দিলেন। অহর্নিশকে আত্মস্থ করতে বললেন, প্ল্যান সাকসেসফুল হলে রাজি, না হলে বলতে পারছি না। ঈশান কোণে জমেছে কালো মেঘ, ঢেকে নিয়েছে রবির কিরণকে। তবে শুরু হয়নি বর্ষণ। এত ক্ষয়ষ্ণু কালো মেঘ, যার থেকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। গগনের মেঘের সাথে শ্রেয়ার মন আকাশে জমেছে মেঘ। তবে সেই মেঘটা সদা পুঞ্জ পুঞ্জ মেঘ নয়, নিতান্তই তা মন খারাপের প্রতি কালো মেঘ। এর কারণ শ্রেয়ার অবশ্য জানা নেই। ঘুম থেকে ওঠার পর থেকেই তার এরকম লাগছে। কেন লাগছে এর উত্তর খুঁজে পেতে ব্যর্থ সে। কোনো কাজে মন বসছে না তার, খালি মনে হচ্ছে কিছু একটা আজকে হবে, কিছু একটা খারাপ হবে আজকে। ভার্সিটি বা অফিস আজকে কোনটাতেই যাবে না বলে ঠিক করলো শ্রেয়া। আরোকে ফোন করে বলেছে যাবে না। আরও ওকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। শ্রেয়া শুধু জবাবে বলেছে ভালো লাগছে না তাই যাবে না। এই কথাতে আরো উদ্বিগ্ন হলো। ওর কতটা খারাপ লাগছে, কোথায় কষ্ট হচ্ছে সব জানতে চাইলো। তবে শ্রেয়া কি বলবে? মনের অসুখ হয়েছে তার, অস্থির অস্থির লাগছে। এ কথা কি আর বলা যায়? শেষমেশ মমতা মামুনিকে ফোনটা ধরিয়ে দিল। ওনার কাছ থেকে শ্রেয়ার শারীরিক অবস্থা ঠিক আছে জেনে আরো স্বস্তি বোধ করলো। ডাক্তার এমনিতেই বলেছে শ্রেয়া যেন কোনো কিছু নিয়ে বেশি টেনশন না করে, এতে ওর হেলথ কন্ডিশন খারাপ হবে। অফিসের কথা জিজ্ঞেস করতে শ্রেয়া আরুকে বলল আজ সে যাবে না অফিসে। এতে আরু বলেছে বিকালে শ্রেয়ার বাসায় আসবে তার সাথে দেখা করার জন্য। অহর্নিশের কাছ থেকে ছুটি নিতে আজকে শ্রেয়াকে বেশি ব্যাগ পেতে হয়নি। কোনো ঝামেলা করেনি অহর্নিশ আজকে, কিছু জিজ্ঞেস করেনি শ্রেয়া ছুটি কেন চাইছে।
শ্রেয়া শুধু বলেছে ওর আজকে ভালো লাগছে না। অহর্নিশ ওকে জিজ্ঞেস করেছিল অসুস্থতার ব্যাপারে, শ্রেয়া না করে দিয়েছে। অহর্নিশ আর কিছু বলেনি, ছুটি দিয়েছে। অহর্নিশ নিজের চেয়ারে বসে কাজ করছে কম, ভাবছে বেশি। আজকে তাদের প্ল্যান এক্সিকিউট করার দিন। কতটুকু কি হবে, আদৌ সফল হবে কিনা ওর জানা নেই, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। দৃষ্টি ল্যাপটপে স্থির থাকলেও চিন্তা ভাবনা অন্য জায়গায়। এই কাজের মধ্যে তো অবশ্যই নেই, তবে তার চিন্তা ভঙ্গের সময় বুঝিয়ে এলো। স্বল্প আওয়াজ তুলে বেজে উঠলো টেবিলে পড়ে থাকা যন্ত্রটা। অহর্নিশ তুলে দেখলো কে ফোন করেছে। এই টাইমে এই মানুষের ফোনটা দেখে অবাক হলো। এখন ফোন করেছে কেন? ওদিকে সব ঠিকঠাক তো? ফোন রিসিভ করতে কেউ বলল, সূর্য সাদিক হার্ট অ্যাটাক করেছে। এই কথা শুনে অহর্নিশের মুখভঙ্গিমার কোনো পরিবর্তন হলো না, মুখমণ্ডলে দুশ্চিন্তার কোনো ছাপ দেখা দিল না। গম্ভীর কণ্ঠে শুধালো, এত আগে থেকেই তো অভিনয় করার প্রয়োজন দেখছি না ডাক্তার হাসান। সময় মতো সব ঠিকঠাক করবেন, তাহলেই হবে। উপাস থেকে ডাক্তার হাসান ব্যতিব্যস্ত স্বরে বলে উঠল, অভিনয় না স্যার, আমি সত্যি বলছি। উনি বর্তমানে আইসিইউতে আছেন, দ্রুত ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। অহর্নিশ অবাক হয়ে গেল। এই ঘটনা সত্যি সত্য তো সে ভাবতে পারছে না। কণ্ঠস্বরে বিস্ময় নিয়ে বলল, কি? আমি এক্ষুনি আসছি হসপিটালে। আসলে অহর্নিশের প্ল্যানটা ছিল যে সৃজা সাদিক হার্ট অ্যাটাকের নাটক করবে। সেদিন এক কথায় সে সৃজা সাদিককে বলেছিল, সে অনুযায়ী ওর পরিচিত একজন ডাক্তারকেও ওদের প্ল্যানের ব্যাপারে বলেছিল। ডাক্তার হাসান প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সৃজা সাদিকের অসহায়ত্ব দেখে রাজি হয়ে যান। সৃজা সাদিকের প্রতি যে শ্রেয়া দুর্বল, ওনার অসুস্থতার কথা শুনলে শ্রেয়া চেয়েও নিজেকে আটকে রাখতে পারবে না, ছুটে চলে আসবে তার কাছে। মা যতই খারাপ হোক, সন্তান চাইলেও তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। কিন্তু তাদের করা এই প্ল্যানটা সত্যি হয়ে যাবে, এটা কি জানতো? অহর্নিশ হসপিটালে গিয়ে দেখতে পেল আরহাম সাদিক বসে আছে। তাদের কয়েকজন গার্ডও দাঁড়িয়ে আছে সেথায়, তবে তার ফ্যামিলি বলতে কেউ নেই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ছেলে মেয়ে দুটো তো কথা বলে না ঠিকঠাক, এর জন্যই হয়তো জানাতেও পারেনি তাদের। তবে তারা জানলে তো ঠিকই চলে আসতো এতক্ষণে। অহর্নিশ গিয়ে আরহাম সাদিকের পাশে বসলো। আরহাম সাদিক অহর্নিশের দিকে ফিরে তাকালো। তার চোখে রাজ্যের অসহায়ত্ব, চোখে অশ্রুকণা ভিড় জমিয়ে আছে, কাঁদতে পারছেন না। এই বয়সে কাঁদলে লোকে কি বলবে? অহর্নিশ সান্ত্বনা দিতে বলল, আঙ্কেল টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আন্টিকে তো ওটিতে নেওয়া হয়েছে, আল্লাহ ওনাকে নিশ্চয়ই সুস্থ করবে। আরহাম সাদিক ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, সব দোষ আমার। আমি সেদিন আমার ছেলেকে আটকাইনি। সৃজার আমার উপরে অনেক অভিমান, রোজ কান্না করতে ছেলে মেয়ের জন্য। সেদিন যখন ওদের সাথে দেখা হলো, সেদিন হয়তো আশার আলো খুঁজে পেয়েছিল, কিন্তু ছেলেটার অভিমানী কথা আর মেয়েটার কিছু না বলা মনে নিতে পারছিল। টেনশনে থাকতো সবসময়। আর আজকে কি থেকে কি হয়ে গেল। আর মাঝে আরহাম সাদিকের সেক্রেটারির ফোন আসলো। রিসিভ করতেই বলল, স্যার, ইতিমধ্যে ম্যামের অসুস্থতার খবর জানাজানি হয়ে গেছে। মিডিয়া এসে ভিড় করেছে হসপিটালের নিচে, তারা ম্যামের খবর জানতে যাচ্ছে। আপনি যদি এসে কিছু বলতেন, গার্ডরা অনেক কষ্টে তাদেরকে আটকে রেখেছে, নইলে এরা ভিতরে ঢুকে যেত। আমি দেখছি বলে ফোনটা কেটে দিল। অহর্নিশ বুঝলো তার যাওয়ার ইচ্ছা নেই, তবে না গিয়ে উপায়ও নেই। এই মিডিয়ার মানুষেরা খবর বানানোর জন্য হসপিটালের ভেতরে পর্যন্ত ঢুকে যেতে পারে। এতে হসপিটালের পরিবেশ নষ্ট হবে, রোগীদের অসুবিধাও হতে পারে। কিন্তু এসব কথা মিডিয়ারা বোঝে না, তাদের খবর তৈরি করতে পারলেই হলো। অহর্নিশ বলল, আঙ্কেল একটু কষ্ট করে চলুন, বুঝতেই তো পারছেন এখন না গেলে প্রবলেম হতে পারে। তাদের কিছু বলে আগে শান্ত করে আসি। আমি আপনার সাথে যাচ্ছি, চলুন। আরহাম সাদিক জানেন না গিয়ে উপায় নেই, তিনি চললেন মিডিয়াকে শান্ত করতে। আরহাম সাদিককে দেখে এক একজন এক এক প্রশ্ন করতে আরম্ভ করলেন। অহর্নিশকে দেখে অনেকে অবাক, তবে প্রশ্ন কেউ করেনি। বিজনেস পার্টনার তারা, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক। আরহাম সাদিক তেমন কিছু বলেননি, শুধু বলেছেন সৃজা সাদিক ওটিতে আছে, তার অপারেশন চলছে, তারা যেন এখানে ভিড় না জমায়, হসপিটালের পরিবেশ যেন নষ্ট না করে। সৃজা সাদিকের ব্যাপারে সমস্ত আপডেট তার গার্ডরা মিডিয়ার কাছে পৌঁছে দিবে, এইটুকু বলে চলে এলেন। এর চেয়ে বেশি কিছু বলা তার পক্ষে এখন একেবারে অসম্ভব। শ্রেয়ার মন তো সকাল থেকেই খারাপ। ড্রয়িং রুমের সোফায় বসে সে টিভির চ্যানেল পাল্টিয়ে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না তার।
মনের মুঠো খুঁতখুত করে যাচ্ছে। এটাই হয়তো মাতৃটান। সন্তানের অসুস্থতায় যেমন মায়ের মন কেমন করে, ঠিক তেমনই মায়ের অসুস্থতায় সন্তান স্বাভাবিক থাকতে পারে না। হঠাৎ করে একটা নিউজ চ্যানেলে শ্রেয়ার চোখ আটকে গেল। সেখানে একজন নিউজ প্রেজেন্টার নিউজে বলছেন, হার্ট অ্যাটাক হয়ে হসপিটালে ভর্তি বিশিষ্ট মডেল ও ফ্যাশন ডিজাইনার সৃজা সাদিক। তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী আরহাম সাদিক জানিয়েছেন ওটিতে আছে সে, সেখানেই চলছে তার অপারেশন। এই নিউজ দেখা মাত্রই শ্রেয়ার দুনিয়া যেন ঘুরতে শুরু করলো। হাত থেকে রিমোটটা পড়ে গেল তার। না বলে চিৎকার করে উঠল সে। মমতা আর মিনু তখন কিচেনে ছিল। শ্রেয়ার চিৎকার শুনে তারা বেরিয়ে আসলো। বলে চিৎকার করে উঠল সে। মমতা আর মিনু তখন কিচেনে ছিল। শ্রেয়ার চিৎকার শুনে তারা বেরিয়ে আসলো। এসে শ্রেয়ার কাজটায় বসলো। শ্রেয়ার দৃষ্টি এখনো টিভিতে সংবাদ পাঠিকার দিকে। মমতা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।